বিমান ছেড়ে চলে যাচ্ছে পাইলটরা, বিমান ঘাঁটিতে হামলা শুরু। ভূমধ্য সাগরের কাছে খুব একটা বেশি দূরে নয়, উপকূল থেকে ইসরায়েলের একটি শক্তিশালী বিমান ঘাঁটি রয়েছে, তার নাম হলো নাহারিয়া। এই জায়গায় লং রেঞ্জের হাই ক্যালিভারের হিজবুল্লাহর যে শক্তিশালী মিসাইল রয়েছে, মুহুর্মুহুর ভাবে তার আক্রমণ করছে। একের পর এক হিজবুল্লাহর ছোড়া এই যে হাই ক্যালিভারের মিসাইল রয়েছে, সেগুলো ছুটে যাচ্ছে তার লক্ষ্যবস্তুতে স্থির করে। ইসরায়েলের যে বিমান ঘাঁটির বিমান রয়েছে, রানওয়ে রয়েছে, বিভিন্ন অবকাঠামো রয়েছে, সে সকল জায়গাগুলোতে নিখুঁতভাবে এই রকেটগুলো আঘাত হানতে সক্ষম হয়েছে। কোনোভাবেই কিন্তু ইসরায়েলের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগুলো প্রতিহত করতে পারেনি। ইসরায়েলের বিমান বাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য এ হামলা হয়েছে। এইসব হামলায় বড় সফলতা পেয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট এ নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করেছে। তারা দেখিয়েছে যে কি করে হিজবুল্লাহ এ রকেট সিস্টেম বিমানবন্দর ও বিমান ঘাঁটির রানওয়ে ধ্বংস করেছে এবং কিভাবে ইসরায়েলি পাইলটরা বিমান ছেড়ে পালিয়ে গেছে। অন্ততপক্ষে 2 জন এই ঘটনায় নিহত হয়েছেন। এই তথ্য আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট এই জায়গায় স্বীকার করেছে 2 জন নিহতের খবর এবং আরো একজনের অবস্থা খারাপ। যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে যে ওই 2 জন যারা নিহত হয়েছেন 2 জনই হলেন সামরিক সদস্য। তবে ইসরায়েল এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তারা বলছে যে 2 জনই হলেন বয়োজ্যেষ্ঠ ইসরায়েলের বেসামরিক নাগরিক। একজনের বয়স 70, আরেকজনের বয়স 80, এমনটাই তারা দাবি করেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী 2 জন বয়স্ক ব্যক্তি, একজনের বয়স 70, আরেকজনের বয়স 80, এই 2 জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একটি সামরিক বিমান ঘাঁটিতে আসলে কি করছিলেন, কেন তারা সেই জায়গায় গিয়েছিলেন, এই বিষয়ে সদুত্তর ইসরায়েল দেয়নি বা দিতে চায়ওনি। বলা চলে সাধারণ স্টেটমেন্ট দিয়েই তাদের দায়িত্ব সেরেছে ইসরায়েল। বলে রাখা ভালো যে তথ্য গোপনের বিষয়টা ইসরায়েল বহুদিন ধরেই করেছে। তারা তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কখনোই কোনো রিপোর্ট দেয় না, আর যে জিনিসটা প্রমাণিত হয়ে যায় রিপোর্ট দিলেও সেটা কিন্তু তারা তাদের সুবিধা অনুযায়ী অনেকটা পরিবর্তন করে দেয়। এক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম নয়। ইসরায়েলের একটি ইকোনমিক জোন, যেখানে অস্ত্র উৎপাদনের কারখানা রয়েছে, সেখানে নিখুঁতভাবে হিজবুল্লাহর মিসাইল আঘাত হেনেছে এবং বলার অপেক্ষা রাখে না এই উৎপাদন কারখানা আর ব্যবহারের উপযুক্ত নেই। কয়েকদিন আগে হামলা হয়েছে পুরো ইসরায়েলে জুড়েই, তার প্রমাণ মিলেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তেল আবিবের একটি সিসিটিভি ফুটেজে। সেখানে দেখা যাচ্ছে তেল আবিবের ভেতর লাগাতার শক্তিশালী মিসাইল একের পর এক আঘাত করছে এবং এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু কম নয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট এবং জেরুজালেম পোস্ট এই হামলা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে, যার উপর ভিত্তি করে লেবাননের গণমাধ্যম আল মায়াদিন একটা রিপোর্ট করেছে যে হিজবুল্লাহর এই আক্রমণ এবং এর কারণে অগ্নিকাণ্ড। এ ঘটনায় ইসরায়েলের উত্তর সীমান্তে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির একটা রিপোর্টও দিয়েছে ইসরায়েল। ইসরায়েল সরকার নিশ্চিত করেছে যে হিজবুল্লাহ হামলায় এ পর্যন্ত প্রায় 9,000-এর বেশি ঘরবাড়ি ও 7,000-এর বেশি বেসামরিক ও সামরিক গাড়ি ধ্বংস হয়েছে। একই সাথে প্রায় 300 কৃষি ফার্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরো নিশ্চিত হওয়া গেছে 8,800 গ্রাম অঞ্চলের ঘরবাড়ি হিজবুল্লাহর এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্যের ভেতরে যেমনটা আমরা দেখি যে বড় বড় ধনী যেসব দেশ রয়েছে, তাদের অর্থনীতি সম্পূর্ণভাবে তেল উৎপাদন এবং তেল বিক্রির উপর নির্ভরশীল। এক্ষেত্রে ব্যাপক পরিসরে তাদের ভূখণ্ডের অন্যান্য জায়গায় যদি যুদ্ধ হয়, তাদের অর্থনীতিতে একটা বড় প্রভাব খুব কমই পড়ে এবং জরুরি পরিস্থিতিতে তেলের পাওয়ারের উপর দিয়ে তারা রিকভারও করতে পারে। তবে ইসরায়েলের ক্ষেত্রে বিষয়টা এরকম নয়, কারণ ইসরায়েলের অর্থনীতি কোনো খনিজ সম্পদের উপর নির্ভরশীল নয়। ইসরায়েলের অর্থনীতি সম্পূর্ণভাবে সার্ভিস সেক্টর এবং টেকনোলজি সেক্টরের উপর নির্ভরশীল। গত 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলের উৎপাদন ও সেবা খাত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কোনো ধরনের পণ্য ইসরায়েল এখন আর তেমন ভাবে রপ্তানি করতে পারছে না। হিজবুল্লাহর বিভিন্ন কারণে তাদের বিমানবন্দর একটা দীর্ঘ সময় ধরে পুরোপুরিভাবে বন্ধ, কোনো ধরনের কার্যক্রম হচ্ছে না। এই অবস্থায় তাদের 40 লাখ নাগরিক ইসরায়েলের উত্তর এবং মধ্য সীমান্ত থেকে বিভিন্ন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং ইতিমধ্যেই বিভিন্ন ধরনের যে সকল ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, প্রায় 8,000 এবং আরো 7,800 অন্যান্য স্থাপনা ধ্বংস হয়েছে। তাতে করে বলা যায় ইসরায়েলের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি রিকভার করে ইসরায়েল অর্থনৈতিকভাবে কতটুকু টিকতে পারবে, সেটা এখন প্রশ্ন। যদিও পশ্চিমা বিশ্ব এমনটাই ধারণা করছে যে
যুদ্ধ যদি শেষ হয় আবারও কিন্তু ইসরায়েলকে ঘুরে দাঁড়ানোর জন্য পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে প্রচুর অনুদান দেওয়া হবে, যার মাধ্যমে ইসরায়েল হয়তো রিকভার করতে পারে। তবে এর জন্য যুদ্ধটা থামাতে হবে, যে কোনো উপায়ে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে আসতে হবে, শান্তি ফেরাতে হবে। এই জিনিসটাই কিন্তু এখন ইসরায়েল চায়। ইসরায়েল যে ভেবেছিল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে তারা লেবানন দখল করে ফেলবে, যুদ্ধে জয়লাভ করবে, সেটা কখনোই সম্ভব নয়। কারণ গত 1 মাসে সর্বাত্মক যুদ্ধে তা ইসরায়েল ভালো মতে টের পেয়েছে যে এখনই সময় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি করা, এমনটাই কিন্তু তারা চাচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করা হয়নি, এমনকি এ নিয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্যও করেনি। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হিজবুল্লাহর সাথে 60 দিনের যুদ্ধবিরতি করার যে চূড়ান্ত ধাপ রয়েছে সেটার দ্বার প্রান্তে তারা। এই ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েল তার মন্ত্রিসভার একটা বৈঠক ডেকেছিল, যেখানে ইসরায়েল বলেছে যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে যাচ্ছি, তবে যুদ্ধ শেষ করছি না। মানে এই 60 দিন পর আবার কিন্তু শক্তিশালী যুদ্ধ শুরু হবে। হতে পারে ইসরায়েলের কৌশলগতভাবে এটা নিজেকে রিলোড করার একটা প্রক্রিয়া, যার জন্য কিন্তু এই যুদ্ধবিরতিটা ইসরায়েল করছে বা করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ওই যুদ্ধবিরতির ইস্যুকে কেন্দ্র করে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি। বিভিন্ন ধরনের সামরিক অভিযান এবং হামলা করে গাজা উপত্যকার পরিস্থিতি এখনো ইসরায়েল যে সিচুয়েশনে রেখেছে, এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি গাজা উপত্যকাকে রেখে একক ভিত্তিতে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে যায়, তাহলে হামাস কিন্তু কৌশলগতভাবে আরো সমস্যায় পড়বে। কারণ যুদ্ধবিরতির সময় ইসরায়েল তার পূর্ণ মনোযোগ শুধু হামাসের দিকে দিবে। এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হিজবুল্লাহর গাজা উপত্যকা ব্যতীত একক সিদ্ধান্তে যুদ্ধবিরতিতে যাওয়া সঠিক হবে না। যদি যুদ্ধবিরতি হয় তাহলে গাজা উপত্যকায়ও হতে হবে। হিজবুল্লাহ ও হামাসের একসাথে যুদ্ধবিরতিতে যাওয়া উচিত। এর জন্যই কিনা এখনো হিজবুল্লাহ এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেনি। হতে পারে যে এটা ইসরায়েলের কৌশল, তারা নিজ থেকেই আগ বাড়িয়ে এই যুদ্ধবিরতির কথা বলছে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, অনেকেই কমেন্টস করছেন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের নাকি যুদ্ধবিরতি চলছে। আসলে কিন্তু তা না, ইসরায়েল চাচ্ছে যুদ্ধবিরতি, তবে হিজবুল্লাহ এখনো সেই যুদ্ধবিরতির জন্য সায় দেননি বা কোনো রকম স্টেটমেন্ট দেননি। কারণ একটাই, যে এই সুযোগে হয়তো ইসরায়েল হামাসকে আরো বেশি আক্রমণ করতে পারে। তাই হিজবুল্লাহ হয়তো চাচ্ছে যে হামাসের সাথে যুদ্ধবিরতি হলেই হিজবুল্লাহ হয়তো তার ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি করতে আগ্রহী হবে। দর্শক, এই বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের কোনো মতামত থাকলে তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেয়ানার মিডিয়া।